শুরু করছি অবশ্যই বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর দিয়ে। আবারও বাঘের থাবায় কুপোকাত অস্ট্রেলিয়া। আফিফ সোহান নৈপুণ্যের সিরিজের দ্বিতীয় টি-20তে অজিদের 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 121 রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে 8 বল আর 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মিরপুরের এই উইকেটে কিছুতেই পেরে উঠছে না অস্ট্রেলিয়ানরা। ম্যাচ শেষে সেই হতাশা লুকোতে পারেনি তারা। পারবেই বা কী করে? সিরিজ শুরুতে যে প্রতিপক্ষকে গণায় ধরেনি তাদের কাছেই টানা 2 হারে টাল মাটাল অবস্থা। অন্যদিকে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন ফিনিশিংয়ে ইয়াংস্টারদের উপর আস্থা রাখছেন। ক্যাপ্টেনের সে আস্থার প্রতিদান দিয়েছেন আফিফ সোহানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টানা হারে দেয়ালে পিঠ থেকে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। দারুণ 2 জয়ে ঐতিহাসিক এক সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। তার আগে কেমন খেললো টাইগাররা অজিদের বিপক্ষে? কেমন হচ্ছে মিরপুরের উইকেটে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং? তারই বিশ্লেষণ করতে আমাদের স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ডেফিনেটলি আমরা জয়টা উদযাপন করব। তার আগে জেনে নেব কেমন প্রত্যাশিত ম্যাচ ছিল কিনা, আজকে জয়টা প্রত্যাশিত ছিল কিনা। প্রথম টি-20তে আমরা মোটামুটি ডোমিনেটিং একটা উইন দেখেছি। তার চেয়েও আমরা যদি বলি কনভিন্সিং উইন, সেটা আজকে দেখলাম। সবকিছু মিলে সেটা আপনাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে? না, আপনি লাস্ট ম্যাচের যদি খেলা দেখেন সেই অনুযায়ী কিন্তু উইকেটের ধরন দেখে আমাদের বোলিং অ্যাটাক এবং আমাদের ব্যাটিং ক্যাপাবিলিটি হিসাব করলে আমরা জিতার লক্ষ্যটাই আমার কাছে মনে হয়। আজকের ম্যাচে আমরা যে জিতবো এটা মোটামুটি আমি 70% শিওর ছিলাম যে আমাদের পক্ষেই থাকবে, এবং সেটা হয়েছে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশ টিম তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। আপনি যদি দেখেন ফিল্ডিং দেখেন, বোলিং দেখেন, ব্যাটিং দেখেন, তিনটা পার্টি কিন্তু বাংলাদেশ বেটার করেছে। সো আমি মনে করি বাংলাদেশের বোলিংটা খুবই ভালো হয়েছে। মোস্তাফিজ এবং শরীফুলের আপনি যদি বলে দেখেন এর মধ্যে 5টি উইকেট কিন্তু তারা দুজনই নিয়েছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে আটকে রাখার জন্য, এই ধরনের উইকেটে আটকে রাখার জন্য চমৎকার বোলিং করেছে। এবং সেক্ষেত্রে তারা ব্যাটিংয়ে যখন 122 রানের চেজে আসলো তখন কিন্তু আর্লি উইকেট চলে গিয়েছিল, তারপর কিন্তু রানের মধ্যে ছিল। আমাদের রানের চাকাটা কিন্তু বন্ধই ছিল না কোনো ওভারে। দেখেন আমরা কিন্তু 5, 5.5, 6-এর মধ্যেই রানে ছিলাম, যার কারণে কিন্তু আমরা পরে যে আফিফ এবং শাওন কিন্তু চমৎকার ফিনিশিংটা দিতে পেরেছে। শান্ত ভাই, প্রথম টি-20তে অস্ট্রেলিয়া হারার পর আমরা প্রত্যাশা করেছিলাম বা বিশ্লেষকরা বলেছিলেন যে অজিরা ডেফিনেটলি যেই জায়গাটায় ল্যাকিংস রয়েছে সেই জায়গাটা নিয়ে কাটাছেড়া করবে এবং নিজেদের ভুলগুলো শুধরে আবার তারা ফিরে আসবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে ঠিক ওই জায়গাটাতেই, যেই জায়গায় ল্যাকিংসগুলো ছিল, সেই জায়গা থেকে অজিরা খুব বেশি একটা বের হয়ে আসতে পারেনি। আসলে এই পার্থক্যটা কি গড়ে দিচ্ছে? কি উইকেটের কারণে এমনটা হচ্ছে কিনা? উইকেটের কারণেও আছে, সাথে আপনি দেখেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সাইডটা কিন্তু আমি মনে করি যে ওদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ থেকে অনেকটা উইক। সেই কারণে একটা কারণ হতে পারে, উইকেটের স্লোনেসটাও একটা কারণ হতে পারে। তারা এরকম স্লো উইকেটে অনেকদিন পরে খেলছে, তো সব মিলে হয়তো বা তারা এখনও গুছিয়ে উঠতে পারছে না। হয়তো বা নেক্সট ম্যাচে আরও বেটার ক্রিকেট খেলবে, তারা গুছিয়ে নিবে টিমটাকে। সত্যি কথা বলতে যে আমাদের বলাররা কিন্তু ভালো বল করছে, এটা আপনি অবশ্যই দেখতে হবে যে আমাদের বলাররা ডেফিনেটলি চমৎকার বোলিং করছে। স্পিন বোলিং ভালো হচ্ছে, পেস বোলিং ভালো হচ্ছে। শুধু যে স্পিন ভালো হচ্ছে তা না, কিন্তু কম্বিনেশনটা খুব ভালো বোলিং হচ্ছে। এবং শুধু এক সাইড থেকে না, দুই সাইড থেকে ভালো হচ্ছে, যার দরুন কিন্তু তাদের রান করতে সমস্যা হচ্ছে। আপনি যদি দেখেন আজকের খেলায় আমার কাছে মনে হচ্ছে রানিং মার্শালের আউটটা, মিচেল মার্শালের যখন 99-এর সময় যে আউটটা হয়েছে এবং 15 বছর মানে ভাইটাল টাইমটা, আর যদি সেই সময় কিছুক্ষণ হয়তো রানটা আর বেশি হতো আমাদের জন্য টাফ হতো। বাট এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে মানে কি বলবো আয়ত্তে নিতে পারছি, এবং সঠিক সময় সঠিক ক্যাপ্টেন্সিটা খুব চমৎকার হচ্ছে, যার ধরুন সঠিক সময় সঠিক বলার যাকে আনছে সে সাকসেস হচ্ছে। এবং সত্যি কথা বলতে যে উইক লাগছে ব্যাটিংটা এই কারণে আমরা বেটার বোলিং করছি। আমার কাছে এটা মনে হয় যে আমরা অনেকেই বলছে, আমি দেখছি যে অস্ট্রেলিয়া টিমের ব্যাটিংটা একটু উইক। তারপর আমি মনে করি যে আমাদের বলাররা এত সুন্দর বোলিং করছি, তারা সেটাকে ডিঙিয়ে আসতে পারছে না। তো আমার মনে হয় যে এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজ জিতা আমাদের পক্ষে সম্ভব। খুবই স্বাভাবিক। শান্ত ভাই, আরও জানতে চাবো সেটা যে বাংলাদেশ অ্যাপার্ট ওয়ান ডে ক্রিকেট, আমরা ওয়ান ডে ক্রিকেটটাই সবচেয়ে ভালো খেলি। তার বাইরে যদি টেস্ট কিংবা টি-20-র কথা বলা হয়, সেখানে কিন্তু কম্পারেটিভলি এই প্রতিফলনটা দেখা যায় না ওয়ান ডের মতো। অজিরাও কি সেই একই ভুল করলো কিনা, যে প্রতিপক্ষকে কিছুটা ছোট করে দেখা, কিছুটা নেগলেক্ট করা, এবং তার খেসারতটা কি দিতে হচ্ছে কিনা টপ টায়ারের 7 জন নেগলেক্ট করে দেখা? আমি সেটা বলবো না। তারা হয়তো বা একটু তাদের ইয়াং জেনারেশন যারা প্লেয়ার, আপকামিং প্লেয়ার আছে, তাদেরকে আমাদের মতন
একটু উইক টিমকে চিন্তা করে এভাবে তারা টিম তৈরি করেছিল, বাট আমরা যে এত স্ট্রংলি এত ভালো খেলবো তারা আসলে এতটা চিন্তা করতে পারেনি। এটা কি তাদের ওয়ার্ল্ড টি-20 প্রিপারেশনের জন্য কিনা? এটা হয়তো বা তাদের ওয়ার্ল্ড টি-20 না হলেও তাদের ফিউচার চিন্তা হলেও তাদের এটা এইভাবেই তারা টিম তৈরি করছে আমার কাছে মনে হয়, বিকজ একটু উইক টিমের সাথে অস্ট্রেলিয়ারা সবসময় এরকম করে, তাদের নতুন কিছু প্লেয়ার খেলাতে চায়। আপনি যদি বোলিংয়ের সাইড দেখেন, বোলিং কিন্তু অনেক স্ট্রং বোলিং লাইন তাদের, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া মেইন বলারেই খেলছে। তো সেদিক দিয়ে আমি বলি যে তারা কিন্তু ব্যাটিংটা একটু মানে চেঞ্জেস এনে দেখলো যে কি করতে পারে তারা ভবিষ্যতের জন্য, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, আবারও যদি হচ্ছে বাংলাদেশের ইনিংসে যদি ফিরি, বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমরা জিতেছি, ডেফিনেটলি কনভিন্সিং একটা উইন ছিল। তারপরও হচ্ছে এই ইনিংসটার মধ্যে কি কোথাও কোনো ল্যাকিংস চোখে পড়েছে কিনা, কোন জায়গাটাই হচ্ছে আপনি মনে করেন যে নেক্সট ম্যাচে হচ্ছে আরো আসলে মানে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, আপনি আসলে ব্যাটসম্যানদের তাদের নেচার সবচেয়ে বড় জিনিস নেচার খেলাটা খেলতে পারছে না। তবে এখানে যদি খেলতে হয় আপনাকে, আপনি যদি দেখেন মিশেল মার্শ একদম কিন্তু বেসিক ক্রিকেট খেলে কিন্তু রান করছে। আপনি যদি দেখেন আফিফ হোসেন ধ্রুবের ব্যাটিং যদি দেখেন, আপনি একদম সে কিন্তু একদম কম্প্যাক্ট হয়ে খেলছে, যেটা এইগুলো উইকেটে খেলা খুবই দরকার, একদম বেসিক ক্রিকেট যেটাকে বলি। আপনি সৌম্য সরকার আউটটা যদি দেখেন আজকে, যদি সে আরেকটু স্ট্রেট খেলতো বা ব্যাটটা যদি শুধু খেলতো তাহলে আউট হওয়ার চান্স কম থাকতো। নাইমের শেখের বলটা হয়তো একটু ডাউন হয়ে গিয়েছে, বাট তারপরে আমি বলবো যে তার ব্যাটের অ্যাক্রস এসেছে একটু হলেও। সাকিবের যদি আউটটা দেখেন, হয়তো বা স্লোয়ার বলটা সে রিড করতে পারেনি, আগে খেলে ফেলেছে। তো তারপর মেহেদি এটা আসলে মেহেদির ক্ষেত্রে আমি বলবো যে তাকে একটা মানে বাংলাদেশ টিম একটা প্ল্যান নিয়ে করে একটু আর্লি উইকেট, 2টা আর্লি উইকেট পড়ে যাওয়ার জন্য মেহেদিকে পাঠানো হয়েছে এবং চান্সের জন্য দেওয়া হয়েছে, সেই চান্সটা আমরা কাজে লাগাতে পেরেছি। যেটাই হোক, এটা ক্যাচগুলি হয়তো বা হাতে পড়েনি, বাট রান তো এসেছে, সেটা আমরা সাকসেস হিসেবেই দেখবো। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই উইকেটে আমাদের যারা ওপেনিং ব্যাটিং যাবে তারা আসলে বেশি জোরে মানে মারা না চেয়ে আমাদের টাইমিং করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এই উইকেটগুলিতে। যদি তারা টাইমিং বল অনুযায়ী খেলতে পারে তাহলে অবশ্যই এই গ্যাপটা পূরণ হয়ে যাবে নেক্সট ম্যাচে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সৌম্য আর যদি হচ্ছে নাইম শেখের যদি আউটটা যদি দেখি, আমরা দেখেছি মোটামুটি হচ্ছে মানে ফুটওয়ার্কের যে কমপ্লেইনটা সবসময় উঠে থাকে সৌম্য সরকারের এগেস্টে, সেটাও আমরা দেখলাম। একটা লাইনের বল অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে আউট হলেন। ফার্স্ট টি-20তেও আউটটা কিছুটা দৃষ্টিকটু ছিল। সব কিছু মিলে হচ্ছে আসলে তারা তো মোটামুটি অনেকদিনই ইন্টারন্যাশনাল সার্কিটে। সৌম্য সরকারের ক্ষেত্রে আমি বলবো সৌম্য সরকারের খেলায় কিন্তু মোটামুটি সেইভাবেই খেলে। তো যার ধরুন আসলে আজকে সেকেন্ড বলে আউট হয়ে গেছে, এখানে আসলে বলারও কিছু নেই, বাট তাকেও চিন্তা করতে হবে। বাট সে কিন্তু যেদিন খেলবে সেদিন টিম কিন্তু জেতার চান্সেস সবচেয়ে বেশি থাকে। এবং আপনি দেখেন এই জিম্বাবুয়েতে কিন্তু সে টি-20 ম্যান অফ দ্য সিরিজ, সো সেইখানে সেই হিসাবে চিন্তা করলে হয়তো বা লাস্ট 2টা ম্যাচে রান করতে পারেনি, থার্ড ম্যাচে অবশ্যই সে কামব্যাক করবে এবং তার ন্যাচারাল খেলাটাই আমি বলবো যে খেলা উচিত। আর একটু উইকেটটাকে আরেকটু স্টেডি দেখে ব্যাট সেট হয়ে খেলা উচিত আমার মনে হয়। বাট সৌম্য সরকার নো ডাউট সে আমাদের দেশের জন্য মানে টি-20 জন্য আমার মনে করি বেস্ট ব্যাটসম্যান। শান্ত ভাই, আমাদের তো ওয়ার্ল্ড টি-20 আমাদের হাতেও খুব বেশি একটা সময় নেই। সামনে হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে হচ্ছে আমরা একটা সিরিজ পেয়ে গেলাম। তো হচ্ছে এই আমাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ দিস সিরিজ, এই সিরিজের ইয়েতে যদি বলি? সেটা যদি আমি বলি তাহলে আমাদের হচ্ছে যে আমরা ইউতে ওয়ার্ল্ড কাপ হবে, উইকেটটা হয়তো বা এরকম স্লো হবে না, আর একটু ব্যাটিং ফেভারে থাকবে। আমরা জানি উইকেট সাধারণত হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি থাকে আর কি। সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো বা একটু সমস্যা হতে পারে, বাট তারপরেও যদি আপনি অস্ট্রেলিয়ার মতন টিমের সাথে জিতে যদি আপনি কনফিডেন্স লেভেলটা যদি হাই থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা ওয়ার্ল্ড কাপ, এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপের জন্য আমরা যে প্রস্তুতি ম্যাচগুলি খেলছি সেটার জন্য কাজে দিবে। আপনি উইনিং মেন্টালিটি সবসময় একটা টিমকে বুস্ট আপ করার জন্য অনেক কাজে দেয় এবং আপনি যখন একটা টিম জিততেই থাকে তখন কিন্তু তাদের খেলার ধরন, তাদের কনফিডেন্স লেভেল, তাদের মন মানসিকতা অনেক উপরে থাকে, সেটা আসলে হয়তো বা ওয়ার্ল্ড কাপে অনেক কাজে দিবে। এইখানে একটা জিনিস হচ্ছে যে উইকেটটা স্লো, বাট ইউতে স্লো উইকেটও হতে পারে, হু নোজ। বাট আমার মনে হয় যে উইনিং প্রসেসে থাকলে সেটা একটা টিমের জন্য অনেক উপকারী। সেক্ষেত্রে আমাদের স্কোয়াডে যারা আছেন, আমরা জানি বেশ কিছু ক্রিকেটার হচ্ছে স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে কি হচ্ছে সিলেক্টররা কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা বাজিয়ে দেখতে পারেন কিনা? এটা এখন ডিপেন্ড করছে, আসলে আরও 3টা খেলা বাকি। যদি আমরা থার্ড ম্যাচেও যদি জিতি, তারপর আসলে চিন্তা করা উচিত সিরিজটা যদি আমাদের হাতে আসে, তারপরে হয়তো বা যদি তারা মনে করেন, সিলেক্টররা যদি মনে করেন, বোর্ড কর্মকর্তা যদি মনে করেন যে 1-2জন চেঞ্জ করার দরকার, তাহলে হয়তো বা চেঞ্জ করতে পারে। বাট আমার মনে হয় যে যদি আমরা জিততে থাকি, আমরা জেতার টিম নিয়েই খেলা উচিত, আমাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকা উচিত এবং জয়ের কোনো বিকল্প নেই। সো আমি সেই ক্ষেত্রে বলবো যে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে তাদের বোলিং স্ট্রং, ব্যাটিং একটু উইক হলেও মনে করি অস্ট্রেলিয়া টিম। সো আমাদের যদি আমরা 5-0 জিততে পারি, তা আমার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। তারপর আসতেছে এরপর নিউজিল্যান্ডের সাথে আমাদের অনেক কাজে দিবে। তো আমার মনে হয় যে আমরা সবসময় ফাইটিং এবং উইনিং টিম নিয়ে খেলা উচিত।
পোস্ট ম্যাচে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের স্পিচটি শুনছিলাম, সেটা হচ্ছে আমাদের যদি সিরিজটা বের করে নিয়ে আসতে হয় ডেফিনেটলি হচ্ছে টপ অর্ডার যারা আছে তাদের হচ্ছে রানে ফিরতে হবে এবং হচ্ছে স্ট্রং একটা বেস করে দিতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট টি20তেও আমরা দেখিনি এবং আজও হচ্ছে আমরা দেখিনি। এই জায়গাটায় হচ্ছে আসলে কি কাজ করা যেতে পারে, এটাকে হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার পেস এটাকে এখন টপ অর্ডার বলতে ফার্স্ট ম্যাচে কিন্তু নাইম শেখ রান করেছে, সাকিব রান করেছে, মাহমুদুল্লাহ রান করেছে, কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে একটা আপনার গ্যাপে আজকে যদি বলেন আজকেও আপনি সাকিব রান করেছে, সাকিবের পরে মেহেদি রান করেছে। সো এখন আপনার যে উইকেট, এই উইকেটে আপনাকে টপ অর্ডার তো অবশ্যই রান করতে হবে। টপ অর্ডারে আসলে নতুন বলে একটু সমস্যা হচ্ছে এই উইকেটে খেলার জন্য, যদি শুধু শুধু বাংলাদেশের জন্য না, আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ারও সেম কিন্তু। তো সেক্ষেত্রে অবশ্যই মাহমুদুল্লাহ যেটা বলছে টপ অর্ডারতে রান করতে হবে সিরিজ জিততে হলে। তো রানটা আসলে আমরা যদি তাড়াহুড়ো না করে আমরা যদি উইকেটে সেট হয়ে রানটা করি তাহলে হয়তো বা এই ধরনের স্লো উইকেটে একটু সময় নিয়ে যদি খেলতে পারি তাহলে টপ অর্ডার অবশ্যই সেটা রান করতে পারবে এবং কভার করে আনতে পারবে। এবং যে ভুলগুলি তারা করছে সেটা যদি হোমওয়ার্ক করে ঠিক মতন কাজে লাগাতে পারে মাঠে নেক্সট ম্যাচে, সেটা অবশ্যই তাহলে অবশ্যই তারা রানের মধ্যে চলে আসবে। এবং সৌম্য সরকার আমার মনে হয় যে সেই থার্ড ম্যাচে অবশ্যই সে কামব্যাক করবে। সেক্ষেত্রে আজকে আফিফ এবং সোহানের যে আউটস্ট্যান্ডিং ব্যাটিংটা আমরা দেখেছি এবং একটা সময় কিন্তু মনে হয়েছিল 5 উইকেট পড়ে যাওয়ার পর হয়তো ইনএক্সপিরিয়েন্স এই সেন্সে বলছি, কারণ সাকিব যখন আউট হয়ে গেলেন তখন মোটামুটি একটা সংখ্যায় তৈরি হয়েছিল যে একেবারে আনকোরা ক্রিকেটার যারা খুব বেশি দিন মাহমুদুল্লাহ আউট হয়ে যাওয়ার পর সেইখান থেকে হচ্ছে এই যে দুর্দান্ত বাউন্স ব্যাক বা ফাইট ব্যাক, এটা কি হচ্ছে যে ইন ফিউচারে বাংলাদেশের ক্রিকেটকে আরো বুস্ট আপ করবে কিনা? বোঝাই হচ্ছে যে আমরা এত কিছু করছি, আমরা এত প্ল্যান করছি, এত কোচ আনছি, এত ফিজিও ট্রেনার, এত কিছু থাকছে, আমাদের যে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, তো এইগুলোই চেঞ্জেস, এইগুলোই সাইন এবং এগুলো যে আমরা যে ভালো করছি তার প্রমাণ কিন্তু আমরা দিচ্ছি আস্তে আস্তে। সো এই চেঞ্জেসগুলো অবশ্যই সামনে আরও বেটার হয়ে আসবে। আপনি ইয়াং প্লেয়াররা খুব ভালো খেলছে, শরীফুল খুব ভালো বল করছে, শামীম ভালো ব্যাটিং করছে, আফিফ ভালো ব্যাটিং করছে, সোহান হয়তো বা অনেক দূরে ক্রিকেট খেলছে, ন্যাশনাল টিমে হয়তো বা জুনিয়র বাট এমনি সিনিয়র প্লেয়ার, সে কিন্তু চমৎকার আজকে যে ইনিংসটা খেলেছে একদম সিনসিয়ার ব্যাটিং, যেটাকে একটা সম্পূর্ণ ব্যাটসম্যান যেভাবে খেলে একটা টিমকে কিভাবে একটা টিমকে বিপদ থেকে কিভাবে তুলে নিয়ে আসতে হয়, কিভাবে প্ল্যান করে খেলতে হয়, সেটা আসলে সে তার যে বিপিএল লিগটা সে যে কিন্তু চমৎকার ক্রিকেট খেলেছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু সে আজকে কাজে লেগেছে। সাথে ধ্রুব চমৎকার তার ব্যাটিং এর ধারাবাহিকতা ধরে রেখে কিন্তু আজকে খেলাটা আমরা জিতে। তো এখানে বোঝা যায় যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং যারা নতুন প্লেয়ার আসছে তাদের যে তাদের খেলা যে অনেক চেঞ্জেস হচ্ছে, অনেক চিন্তা ভাবনা করে ক্রিকেট খেলছে, এটাই তার একটা স্টার্টিং এবং তার এটা যে একটা প্রমাণ যে আমরা ভালো ক্রিকেট খেলছি। সাদব, আপনি শুরুর দিকে বলছিলেন যে হচ্ছে অস্ট্রেলিয়া খারাপ খেলছে, বিষয়টা এরকম না, আমাদের বোলাররা হচ্ছে ভালো বল করছে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্রেডিটটা হচ্ছে পেসারদের দেওয়া যায় কিনা? কারণ হচ্ছে আমরা অনেক দিন পর দেখছি হচ্ছে স্পিনারদের পাশাপাশি হচ্ছে পেসারও কিন্তু আউটস্ট্যান্ডিং, শুধু পেসার না, আমি বলবো যে আপনি পুরো হোল বোলিং স্টাফ যারা আছেন এবং স্পিনার থেকে শুরু করে আপনার পেস বোলার সবাই ভালো বল। আচ্ছা, আপনি সাকিব দেখেন যখন একটা উইকেট পেয়েছে, কিন্তু কার উইকেটে পেয়েছে? মেইন উইকেটে রান করছিল এবং ওই সময় উইকেটটা খুবই দরকার ছিল। তো অভিজ্ঞতাটা কাজে দিচ্ছে এবং বলার যারা ইয়াং বলার যারা বোলিং করছে, মুস্তাফিজ অনেক দিন বোলিং করছেন, তার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। শরীফুল মুস্তাফিজের সাথে থাকার কারণে কিন্তু সেও ভালো বল করছে। হ্যাঁ, সেই কথাটাই বলতে চাচ্ছি, আমাদের স্পিনাররা কিন্তু অলওয়েজ ভালো করেন, অলওয়েজ হচ্ছে ডমিনেট করেন, তার পাশাপাশি হচ্ছে পেসারও যখন চলে আসে তার রেজাল্ট কি হয় সেটা তো মনে হয় আমরা দেখতেই পাচ্ছি। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মুস্তাফিজের সাথে শরীফুল কিন্তু মানে খুব ভালো কম্বিনেশনটা ভালো, কম্বিনেশন ভালো এবং সে কিন্তু মুস্তাফিজের থেকে অনেক ভালো ভালো টিপস দিয়ে সেটা মাঠে কিন্তু সুন্দরভাবে সে ইউটিলাইজ করতে পারছে। সেটা আসলে সবচেয়ে বড় জিনিস। আর সত্যি কথা বলতে যে পেস বোলাররা দুইটা ম্যাচে খুবই চমৎকার বল করেছে, শুধু পেস বোলার স্পিন বোলাররাও। তো সেই ক্ষেত্রে আমাকে বলতেই হবে যে আমাদের বোলিং পুরো যারা মানে বোলিং পুরো টিমের মধ্যে যারা পাঁচজন বলার কিন্তু চমৎকার সার্ভিস দিচ্ছে। সাদা ভাই, বাংলাদেশ ডেফিনেটলি হচ্ছে দুটো টানা ব্যাক টু ব্যাক উইনে হচ্ছে মেন্টালি অনেক বুস্ট আপ হয়ে আছে এবং কনফিডেন্স লেভেলটাও ডেফিনেটলি হাই। এই জায়গা থেকে হচ্ছে আসলে সিরিজ জেতাটা হচ্ছে আসলে কতটা পসিবল? অবশ্যই পসিবল। এখন উইকেটটা যদি এই ধরনের থাকে তাহলে হয়তো বা চান্সেস বেশি থাকবে। আচ্ছা, তারপরেও যদি উইকেট যদি আরেকটু বেটার হয়, তারপরেও আমি বলবো যে এখন যে মেন্টালিটি বা আমাদের যে আমরা যে এখন কনফিডেন্স লেভেল আমাদের যেই উপরে আছে সেটা অবশ্যই আমাদেরকে সিরিজ জেতার জন্য অনেক কাজে দিবে। সো আমি মনে করি এখনও মানে সিরিজ যদি আমাকে পার্সেন্টেজ হিসাব করতে বলে আমি 70-30 ধরবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি হচ্ছে আমরা বোলারদের কথা যদি বলি, আমরা জানি 3 জন পেসার হচ্ছে দলের বাইরে রয়েছে, রুবেল হোসেন আছেন, তাসকিন আহমেদ এবং একই সঙ্গে সাইফুদ্দিনের কথা বলতে হয়। তাদেরকে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে হচ্ছে সিরিজটা যদি হচ্ছে আমরা অ্যাকোয়ার করতে পারি, অ্যাসিওর করতে পারি, সেক্ষেত্রে 4th কিংবা 5th টি20তে হচ্ছে তাদের বাজিয়ে দেখা যায় কিনা? এটা আসলে আমি একটু আগে বলছি যে আমরা যদি উইনিং অবস্থায় থাকি আমরা জিতা মানে পুরো একদম
5টা ম্যাচই আমরা জিতার জন্যই খেলবো। আচ্ছা। তো এখানে সাইফুদ্দিনকে দেখার কিন্তু এখন কিছু নেই, আচ্ছা, তাসকিনকে দেখার কিছু নেই। কনফিডেন্সটা বিল্ড আপ এখন উইকেট, টিমের কন্ডিশন সবকিছু মিলে যদি চিন্তা করেন, আমি আগে আমার টিমের বা আমার দেশের চিন্তাটা আগেই করব যে আমরা কিভাবে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারি। আচ্ছা, তো সেই চিন্তা করলে এটা আমার চিন্তা। আমি হলে আমি চিন্তা করতে যে হোয়াইট ওয়াশের জন্য, যখন আমরা জিতছি আমি হোয়াইট ওয়াশের জন্যই চিন্তা করবো। তো এখানে আসলে মানে দেখার মতন কিছু নেই আসলে। প্রুভেন প্লেয়ার, সাইফুদ্দিনও প্রুভেন প্লেয়ার, তাসকিনও প্রুভেন প্লেয়ার, আপনার রুবেলও প্রুভেন প্লেয়ার। সো তাদেরকে যে কোনো সময় দিলে তারা প্রুফ করবে যে তারা ভালো প্লেয়ার। সো এখানে চেঞ্জেসটা আমার মনে হয় না করলেই ভালো। যদি উইনিং কম্বিনেশনটা সবসময় থাকে সেটা টিমের জন্য এবং আমাদের কনফিডেন্স লেভেল বাংলাদেশ জিতার ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। আচ্ছা, সেক্ষেত্রে আবারও যদি ব্যাটিংয়ে একটুখানি ফিরি, সেটা হচ্ছে প্রথম টি-20তে আমরা দেখেছিলাম আমাদের ক্রিকেটাররা প্রায় 45 থেকে 47টার মতো ডট বল করেছিল আর কি। আজকে সেই রেশিওটা কিছুটা কমে এসেছে এবং তার রেজাল্টটা কি হচ্ছে আমরা দেখলাম কিনা, এবং হচ্ছে এটা ইন ফিউচার যদি দেখেন আজকে রেশিওটা কমে এসেছে, কারণ আপনি সৌম্য সরকার এবং আপনার শাওনের এবং পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। তো আজকে যখন বাউন্ডারি দরকার ছিল বাউন্ডারি নিয়েছে, যখন 1-2 দরকার ছিল তখন নিয়েছে। এই জিনিসগুলি আসলে ইমপ্রুভমেন্টের লক্ষণ। তো আমার মনে হয় যে এই জিনিসগুলি যদি এইসব উইকেটে আসলে এই ধরনের উইকেটে আপনি এই খেলা এই 2টা ম্যাচে যদি আপনি বাউন্ডারির অ্যানালাইসিস করেন, দেখবেন বাউন্ডারি খুবই কম হয়েছে, ওভার বাউন্ডারি বা 4 কিন্তু খুবই কম হয়েছে। সো সেক্ষেত্রে আসলে এইসব উইকেটে সিঙ্গেলস, ডাবলসের বা ট্রিপলসের দরকার খুব বেশি। তো সেটা আজকে কিন্তু শাওন আর আফিফ করাতেই কিন্তু আমরা ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছি। তো এইখানে আপনি আমাদেরকে এই ধরনের ক্রিকেটই খেলতে হবে। আমাদের মানে জোর করে মারাচ্ছে, আমরা যদি টাইমিং বা গ্যাপ দেখে যদি বের করতে পারি তাহলে বাউন্ডারিও আসবে, সাথে রানগুলিও বের হয়ে আসবে। সেক্ষেত্রে একদম ছোট করে জানতে চাবো, হয়তো এই প্রেক্ষাপট বা এই উইকেট এই কন্ডিশন থেকে বের হয়ে গেলে যখন হচ্ছে আমরা নিউট্রাল বা হচ্ছে স্পোর্টিং উইকেটে যাব, তখন হচ্ছে টি-20তে ছক্কা বা হচ্ছে 4-এর প্রয়োজনীয়তাটা খুব বেশি পড়ে আর কি। সেই জায়গাটাই হচ্ছে আসলে কাজটা কখন বা কিভাবে করতে পারে ক্রিকেট বোর্ড? না, সেটা তো অবশ্যই আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। হয়তোবা ওয়ার্ল্ড কাপ তো এখনও অনেকটা দেরি সময় বাকি আছে। হয়তোবা এই 2টা সিরিজের পরে নিউজিল্যান্ড আসার পরে হয়তোবা আমরা সেই ধরনের উইকেটে প্র্যাকটিস করবো, বা আমরা যদি যে খেলি ওইখানে ওই ধরনের উইকেটে প্রিপারেশন নিব। সো এগুলো প্ল্যানিং অবশ্যই আছে। তো এখন আমাদের প্ল্যানিং যেটা হচ্ছে আমাদের উইনিং কম্বিনেশন বা উইনিংয়ে আসা, আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানো, সেটাই আমরা কাজ করছি এখন সেটা নিয়ে। শান্ত ভাই, ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ তো জিতবেই, হোয়াইট ওয়াশেরও প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সূচি। সেপ্টেম্বরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে। 2 বোর্ড আলোচনা করে নিয়েছে সিদ্ধান্ত। সময় সংবাদে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে এই মাসের 24 তারিখেই ঢাকায় আসবে কিউইরা। 2 বছর আগেই আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবার সূচি ঠিক ছিল নিউজিল্যান্ডের। খেলবার কথা ছিল 3 ম্যাচের টি-20 সিরিজ, কিন্তু সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ আর এই ফরম্যাটে এখনও পরিণত নয় বাংলাদেশ ক্রিকেট দল, তাই অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে 3 ম্যাচের টি-20 সিরিজকে বিসিবি রূপ দিয়েছে 5 ম্যাচে। করোনার প্রভাবের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটে। ওরা আমাদেরকে 3টার কথা বলেছিল, বাট আমরা রিকোয়েস্ট করে সেটা 5টা করেছি এবং ওরা 5টা খেলবে এবং সেম ভেন্যুতে ওরা খেলবে। অস্ট্রেলিয়া কোভিড প্রোটোকল নিয়ে একরকম যন্ত্রণায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তবে বিসিবি ব্যাপারগুলো নিয়েছে খুব পেশাদারিত্বের সাথেই। তাই তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ডের বাড়তি কোনো চাহিদা থাকলেও তা পূরণ করতে বেগ পেতে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাকি যে 2-3টা সিরিজ আছে এটাও কিন্তু আমরা সেম এফোর্টটা পাবো এবং তার সাথে সাথে টিম স্টাফ যারা আছে, ইভেন বোর্ডের সবাই যে এফোর্টটা দিচ্ছে আল্লাহর মতে, এভাবে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের সামনের সিরিজগুলো আর কোনো সমস্যা হবে। 3 দশক পর শুরু হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রোমান সানা, মাবিয়া এবং মাহফুজা। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে আছেন 3 জন। এবার 7 ক্যাটাগরিতে দেয়া হলেও সামনের বছরগুলোতে ধারাবাহিকভাবে বাড়বে ক্যাটাগরির সংখ্যা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত থেকে দেবেন সম্মাননা। ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারের পর অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, যা বন্ধ রয়েছে প্রায় 3 দশক। অবশেষে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হচ্ছে পুরস্কারটি। এরই মধ্যে নির্ধারণ হয়েছে কাদের হাতে উঠবে এবারের পুরস্কার। 7 ক্যাটাগরিতে 11 জনকে দেওয়ার কথা থাকলেও এবার দেয়া হচ্ছে 12 জনকে, যেখানে আজীবন সম্মাননা পাচ্ছেন
কাজী সালাউদ্দিন। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে লস্করকে পেছনে ফেলে চূড়ান্ত তালিকায় নাম তুলে নিয়েছেন আর্চারি থেকে রোমান সানা, ভারোত্তোলন থেকে মাকবিয়া সীমান্ত এবং মাহফুজা খাতুন সাঁতার থেকে। সংগঠক বিভাগে পুরস্কার জিতেছেন ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের এবং কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, দাবারু ফাহাদ রহমান এবং নারী ফুটবলার উন্নতি খাতুন। আর সেরা সংস্থা নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান এবং স্পন্সর হিসেবে সেরার পুরস্কার জিতেছে ওয়ালটন। আগে ধারাবাহিকতা না থাকলেও এবার নিয়মিত দেওয়া হবে পুরস্কারটি। জাতীয় ক্রীড়া পুরস্কারের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ক্যাবিনেট অনুমোদন করেছেন গত প্রায় যে কয়েক বছর ছিল সেটি অনুমোদন করে দিয়েছেন। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে, ওনার উপস্থিতি সাপেক্ষে আমরা এটি খুব শীঘ্রই এই পুরস্কারটি আমরা করতে পারবো। ৩০ বছর ধরে হয়নি, এটি যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা এটি ধারাবাহিকতা রাখবো। আমরা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম দিনেই এই অনুষ্ঠানটি, এই পুরস্কারটাও আমরা প্রতি বছর ইনশাআল্লাহ করে যাব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ক্যাটাগরি ৭টি হলেও সামনে আরো বাড়বে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থমূল্যটাও আমরা বৃদ্ধি করার চেষ্টা করব এবং পাশাপাশি শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কারটা অর্থটাও বৃদ্ধি পায়। 11টি পুরস্কার দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 12টি আমরা বৃদ্ধি করেছি। যদি ভবিষ্যতে আমাদের প্রয়োজন হয় যে কোনো ক্যাটাগরিতে আমাদের আরো দু একজনকে দেওয়া উচিত আমরা মনে করি, তাহলে অবশ্যই সেটা বৃদ্ধি করা যায় আমাদের। তাছাড়া দেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান আরো প্রচার করতে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শেষ করার আগে আবারও বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেটারদের পারফরমেন্সে চটেছে দেশটির সমর্থকদের শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। তার উপর আবারও গেল ২৭ বছর ধরে যা হয়নি তাই হয়েছে এবার। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ সরাসরি অস্ট্রেলিয়ায় বসে কেউই উপভোগ করতে পারছেন না। এ নিয়ে আরও ক্ষোভে ফুঁসছে দেশটির সমর্থকরা। বিরক্ত হয়ে অজিদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ টুইট পর্যন্ত করেছেন। হারের পর হার, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ হারের সংখ্যার ঝড়ে লন্ডভন্ড ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির গণমাধ্যম একরকম ধুয়ে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। একের পর এক ম্যাচ হেরে চলছে অজিরা, তার উপর কাটা ঘায়ে নুনের ছিটা। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের টি-20 ম্যাচ দেশটির সমর্থকেরা লাইভ উপভোগ করতে পারছেন না। 1994 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে সে সময় অজিদের খেলা প্রথম সরাসরি সম্প্রচার করা হয়নি। এরপর এমন ঘটনা আর একবার ঘটল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি-20 সিরিজ সম্প্রচারের জন্য দেশটির ফক্স স্পোর্টসকে বলা হয়েছিল, কিন্তু জাপানের টোকিও অলিম্পিক্স, 100 ক্রিকেট এবং ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের স্বত্ব কিনে নেওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-20 সিরিজে বিনিয়োগে আগ্রহ দেখায়নি ফক্স স্পোর্টস। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, স্টোয়নিস, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লাবুশানেদের মতো তারকা ক্রিকেটাররা না থাকাও অন্যতম কারণ। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় আর অস্ট্রেলিয়ার সময় রাত 10টায় খেলা শুরু হয়। টিভিতে লাইভ খেলা দেখতে না পেয়ে অধিক সমর্থকেরা ইউটিউবেও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমনকি পনির ইঞ্জিতে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার হোম কোয়ারেন্টিনে থাকা নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও লাইভ স্ট্রিমিং না পেয়ে হতাশা করে টুইট প্রকাশ করেন। সিডনি, মেলবোর্ন কিংবা এডিলেডে অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকায় সিরিজে টানা 2 ম্যাচ হেরে অজিদের অসহায় আত্মসমর্পণ। দুবাই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত 18টি ম্যাচ খেলে মোটে 5টিতে জিতেছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে টি-20 পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেট বিশ্লেষকরা করছেন কাটাছেঁড়া। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এই পারফরমেন্স দিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাটা অজিতের জন্য হবে দিবা স্বপ্নই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।